প্রধানমন্ত্রীর চীন সফরে দেশের উপকারে আসবে তেমন প্রকল্পেই চীনের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে। পররাষ্ট্র 91 সালে খালেদা জিয়া চিকিৎসা করতে গেছিল, তার নাকি সুটকেস হারাই গেছিল, তার কসমেটিক্স কিনতে হবে। তো কসমেটিক্স কিনতে গেছে মোর্শেদ খান, এমনি একটু কিপ্টে মানুষ, সেখানে বিল হচ্ছে $60,000। সম্প্রতি বাজেটের সমাপনী দিনে প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা করেছেন এবং সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। উনি ইনফ্যাক্ট অনেক কথা বলেছেন, বাজেট নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো নিয়ে পরিস্থিতির কারণে তেল, গ্যাস ও বিদ্যুতে আর ভর্তুকি দেওয়া সম্ভব হবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন তিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু সম্পূর্ণ দোষ দিয়েছে বিএনপিদের উপর, এবং শেখ হাসিনা কিন্তু নিজের মুখে বলেছে এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি কমাতে চাচ্ছি এবং এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে যাচ্ছি, এমনটা কিন্তু শেখ হাসিনা নিজের মুখেই বলেছে। সে সব কিছু কিন্তু জাহিরটাকে প্রমাণ এবং বিস্তারিত মাধ্যমে আপনাদের সামনে পেশ করেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সে সাথে বিএনপি কী এমন খারাপ কাজ করেছে যে বিএনপিদের এভাবে আঙুল তুলে কথা বলেছে, পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওতে কি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। 91 সালে খালেদা জিয়া চিকিৎসা করতে গেছিল, তার নাকি সুটকেস হারাই গেছিল, তার কসমেটিক্স কিনতে হবে। তো কসমেটিক্স কিনতে গেছে মোর্শেদ খান, এমনি একটু কিপ্টে মানুষ, সেখানে বিল হচ্ছে $60,000। ওটা তো মোর্শেদ খান প্রায় ফিট হয়ে পড়ে, $1,000 কিনে দিতে হলো। আর তারপর আবার তার কাছে নমিনেশনের জন্য টাকা চেয়েছে। তারা আইন তার আপন গতিতে চলবে, তারা ভয় থেকে ইলেকশন করবে না। কারণ যেখানে তারা মানে 2008 ইলেকশনে 30টা সিট পেয়েছে, তারপর 2014 ইলেকশন করেনি। 2018 ইলেকশন করতে যেয়ে লন্ডন থেকে এক নমিনেশন যায়, প্রণাপন অফিস থেকে আরেকটা নমিনেশন যায়, আর গুলশান অফিস থেকে আরেকটা নমিনেশন যায়। ইলেকশন কমিশনের সকালে একটা পাঠায়, দুপুরে একটা পাঠায়, তারপরে একটা পাঠায়। এই হলো তাদের অবস্থা। তারপরে আসেন আমাদের এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন, ওনার কপাল খুলে গেল। কেন? এনাম চৌধুরী সাহেব তাদের ক্যান্ডিডেট, এখান থেকে যিনি বসে আছেন তিনি তার কাছে টাকা চাইলেন, টাকা না দিলে নমিনেশন দেবে না। সে বলছে আমার কাছে এরকম অত টাকা নেই, আমি কোথা থেকে দেবো? বলে তাকে বাদ দিয়ে যে টাকা দিল তাকে নমিনেশন দিল। এনাম চৌধুরী তখন সোজা চলে আসলো আমার কাছে, কথা বলে আমাদের প্রার্থীকে সমর্থন দিয়ে দিল। এই একটা ঘটনা আরো আছে। চট্টগ্রামে মোর্শেদ খান ঠিক তার কাছে টাকা চাইছে, এই লন্ডন থেকে এলান গেছে, টাকা দিতে হবে। সে বলছে আমি টাকা দিয়ে নমিনেশন নেবো, আমি তো এত টাকা খরচ করছি। 91 সালে খালেদা জিয়া চিকিৎসা করতে গেছিল, তার নাকি সুটকেস হারাই গেছিল, তার কসমেটিক্স কিনতে হবে। তো কসমেটিক্স কিনতে গেছে মোর্শেদ খান, এমনি একটু কিপ্টে মানুষ, সেখানে বিল হচ্ছে $60,000। ওটা তো মোর্শেদ খান প্রায় ফিট হয়ে পড়ে, $1,000 কিনে দিতে হলো। আর তারপর আবার তার কাছে নমিনেশনের জন্য টাকা চেয়েছে। তার টাকা চাওয়ার পরে সে বলছে আমি ইলেকশন করবো না। সে আমাদের মনিদুর খান বাদুরের সাপোর্ট দিয়ে দিল। এটা তো ইলেকশন করা না, ইলেকশন বাণিজ্য করা। সম্প্রতি বাজেটের সমাপনী দিনে প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা করেছেন এবং সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। উনি ইনফ্যাক্ট অনেক কথা বলেছেন, বাজেট নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো নিয়ে আমি আগে জবাব দিয়েছি। কিন্তু রিসেন্ট দুটো ইস্যু নিয়ে উনি কথা বলেছেন। একটা হচ্ছে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, যেহেতু বহু রাঘব বোয়াল, রুই কাতলা ধরা পড়ছে দুর্নীতির জালে এবং সরকারকে সেগুলো স্বীকার করে বা সরকারের কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে তাদের ধরপাকড় করার চেষ্টা হচ্ছে, দুদক লেলিয়ে দেওয়া হচ্ছে, তাই প্রধানমন্ত্রীকে দুর্নীতি নিয়ে কথা বলতে হয়েছে। আরেকটা হচ্ছে লোডশেডিং, যেহেতু প্রচুর হচ্ছে, লোডশেডিং এর ব্যাপারেও প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন। এ দুটোই একটু অ্যাড্রেস করতে চাই। প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা ধরবো, কারো রক্ষা নেই, দুর্নীতি যারাই করবে তাদেরকে ধরবে। আমরা একটু এই প্রসঙ্গে যোগ করতে চাই, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে ব্যাংক খাতে দুর্নীতি সব বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কি রকম তার অ্যাটিটিউড টুয়ার্ডস করাপশন সেটা বুঝতে পারবো, এটাও খুব ইম্পর্টেন্ট। উনি বলছেন কিছু মানুষের টাকা পয়সা এত বেড়ে যায় যে তারা টাকা দেশে রাখতে পারে না, টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয়, এটা নেশার মতো হয়ে যায়। ওনার এক্সাক্ট বক্তব্যটা এরকম। কিছু মানুষ লোভী হয়ে যায়, টাকা পয়সা এত বাড়ে যায় যে দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়ে ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভ কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না, তাহলে লাভ হলো কি? এটা তো মানুষ চিন্তা করে না, নেশার মতো হয়ে যায়। এক্স্যাক্টলি বলছেন এই কথা। তার মানে প্রধানমন্ত্রী বলছেন মানুষের টাকা বানানো এক ধরনের নেশা, এবং তারা এত বেশি টাকা বানিয়ে ফেলে যে দেশে থাকতে পারে না, তাদেরকে রীতিমতো দেশ ছাড়তে হয়। যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেন, তখন আমার স্মৃতি 2019 সালে ফিরে যায়। আমাদের মনে আছে তখন কিছু লোকজনকে ধরা হচ্ছিল, সম্রাট, জিকে শামীম, এসব কাদেরকে ধরা হলো, এবং তখন দারুণ হাইপ, সব আওয়ামী লীগ করা লোকজন, তখন দারুণ হাইপ আওয়ামী লীগের দিক থেকে তোলা হয়েছিল যে একটা শুদ্ধি অভিযান চলছে। সেই সময় 2019 সালে প্রধানমন্ত্রী কি বলেছিলেন পড়ি, দুর্নীতি বিরোধী অভিযান আইওয়াশ নয়, অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে শাস্তি নিশ্চিত পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এটাও একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন। তখন আমাদের সাথে শুদ্ধি অভিযান 19 সালে, এবং এরপর দুদিন পর কি হয়েছে আমরা খুব ভালো জানি। কিন্তু এই নিউজটা সার্চ করতে গিয়ে খুবই ফানি একটা নিউজ আমার সামনে এসছে। ফানি
প্রধানমন্ত্রী দুর্নীতি বিরোধী উদ্যোগ সুদূর প্রসারী, কথাটা বলছেন বেনজির আহমেদ। উনি বলছেন দেশ জুড়ে শুরু হওয়া চলমান শুদ্ধি অভিযানে বিভিন্ন এজেন্সি জড়িত, র্যাব প্রধান এজেন্সি না। তিনি বলছেন শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয়। প্রধানমন্ত্রী এবার নির্বাচনের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দুর্নীতি বিরোধী সামগ্রিক অভিযানে অনেক এজেন্সি জড়িত, আর র্যাব এটাতে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। বেনজির সেই শুদ্ধি অভিযানকে এন্ডোর্স করছেন। কখন এন্ডোর্স করছেন? বেনজির তখন র্যাবের ডিজি, এবং র্যাবের ডিজি হিসাবেই উনি ওনার যাবতীয় কেনাকাটা, জমি জমা, সম্পত্তি, ফ্ল্যাট সব করছেন তখন র্যাবের ডিজি হিসাবে। র্যাবের ডিজি হিসাবেই তখন তিনি একজন টেলিভিশন চ্যানেল দখল করছে, ইত্যাদি ইত্যাদি, তাই তো? এই লোক প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের পাশে দাঁড়ান, এবং প্রধানমন্ত্রী তখন র্যাবের ডিজি কি করে বেড়াচ্ছে সেটা জানতেন না। ধরা হয়েছিল কিছু চুনোপুটি, সম্রাট ঢাকা শহরে পোস্টার টোস্টার আমরা অনেক দেখেছি। একটা যুব লীগের একটা জোনের, ঢাকা শহরের একটা জোনের প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি, কিছুই না। আওয়ামী লীগের কত কত লোকজন আছে, তারা কিছু না। সেই শুদ্ধি অভিযান যখনই ধরা হলো, আমরা তখন একটা জিনিস স্পেকুলেট করেছিলাম, সেটা হলো এরা আওয়ামী লীগের অন্তর্গত কোনো সমস্যার কারণে সমস্যার বলি হয়েছেন। কারণ ওই সময় যে মানুষজনকে ধরা হয়েছিল, ধরে নেওয়া হচ্ছিল তারা একটা নেক্সাসের পার্ট, তাদেরকে আসলে সাইজ করার জন্য এই কাজটা করা হচ্ছিল। সব শুদ্ধি অভিযান আসলে কিছু না। সুতরাং এখনো 2-4 জনকে যেহেতু ধরা হচ্ছে, 2-4 জনের প্রকাশে চলে আসছে, প্রধানমন্ত্রীকে এই কথাগুলো বলতে হয়েছে। এই যে প্রধানমন্ত্রী বলছেন তারা দেশে বসে এত টাকা কামায়, মানে আমরা তো প্রশ্ন করতেই পারি যে এত টাকা কিভাবে তারা কামায় দেশে বসে বসে, বছরের পর বছর। মানে আপনি কিছু কিছু যে হঠাৎ করে ফেলতে পারেন, কিন্তু এই পরিমাণ টাকা কামানো, এই পরিমাণ জমিজিরাত তৈরি করা, এই পরিমাণ সাম্রাজ্য তৈরি করা রাতারাতি করা যায়। সুতরাং প্রধানমন্ত্রী যখন এই ভাষায় কথা বলেন, এটা আমাদের কাছে খুব হতাশার। টোনটা এরকম যেটা নেশার মতো হয়ে যায়। কি লাভ হলো করে, কি লাভ হলো টোন, এগুলো আমাদের তো দেখার ব্যাপার নেই। এবং তারা প্রায় সব বিরাট অংশের সম্পত্তি দেশে নিয়ে রাখছে, সেই টাকা নিয়ে সে বিদেশে দারুণ শান শওকতে জীবনযাপন করছে তো। সুতরাং এটাকে কোনো ব্যাপার না এইভাবে বলার কি আছে, বা এতে তার ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে না, এই টোনগুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে প্রশ্রয়ের মতো শোনায়, তাই তো? আমরা তো এই প্রশ্নটাকে তো আসলে জবাব দিয়ে এটা করতে হবে, ওনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই লোকগুলো এই পরিমাণ টাকা করেছে, একটার পর একটা আছে, এবং এটা তো কয়েকটা এসছে। আর বাকিদের অবস্থা আমরা জানি, 2-1টা আসা না, 2-4 জন মানুষ বাকি আছে। বাকি সবাই কম বা একটু বেশি, একটু বড় বেনজির, ছোট বেনজির, সমান বেনজির, মাঝারি বেনজির, এই ধরনেরই তো, একদম তাই। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন আবার দুর্নীতির বিরুদ্ধে কাউকে ছাড়া হবে না বলে 19 সাল আমরা স্মরণ করব, তাতে আমরা বুঝে যাব এগুলোর পরিণতি কি হতে যাচ্ছে। ইটস ভেরি ক্লিয়ার। উনি আরেকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, লোডশেডিং নিয়ে, এবং বিদ্যুতের প্রসঙ্গ যখন আসে তখন আমি খেয়াল করেছি এক ধরনের বিদ্রুপ তাচ্ছিল্য করেন মানুষকে। উনি আবারও করেছেন, আগেও করেছেন, আমি একটু পড়ি উনি কি বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ আইন যদি না করতাম, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকের বিদ্যুৎটা আসতো কোথা থেকে? আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ভবিষ্যতে বিদ্যুৎ যাতে পরিচিত বেশ বান্ধব হয়, আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি। নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি। পুরনো কথা কিন্তু আবার উনি বলছেন, সুতরাং এগুলো একটু অ্যাড্রেস করা দরকার। এবং লোডশেডিং নিয়ে কথা বলছেন, আমি আসবো সেই জায়গায়। বিশেষ যে আইন, দ্রুত সরবরাহ আইনটা করা হয়েছিল, আমরা বহুবার বলেছি, রিপিটেশন হলো আবার বলবো, যেহেতু তিনি বলছেন। বাংলাদেশে 2009 সালে যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ, তখন বিদ্যুতের যে পরিস্থিতি ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা আইন দিয়ে খুব দ্রুত, প্রথম 2 বছরের ছিল কিছু কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, তরল জ্বালানি ভিত্তিক করে বিদ্যুতের অ্যাকিউট সংকটটা মোকাবেলা করা, এবং তার সাথে সাথে বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এক্সিস্টিং যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেগুলো ওভারহল করে এগুলোর উৎপাদন বাড়ানো, এগুলোই করার কথা ছিল। সুতরাং ওটার এক ধরনের প্রয়োজন অস্বীকার করা যাবে না। আমাদের এটা মনে রাখতে হবে, এর আগের বিএনপি সরকার বিদ্যুৎ খাতটাকে একেবারে ডুবিয়ে দিয়ে গিয়েছিল, কিছুই করেনি তারা অলমোস্ট। সেটারই সুযোগ আসলে আওয়ামী লীগ পরে নিয়েছে, এবং আমি এটাকে ধরে একদিন ডিজাস্টার ক্যাপিটালিজমের সাথে তুলনা করে দেখিয়েছিলাম। যাই হোক, সেইটা আজও আছে। মানে আপনার যখন সংকট, অ্যাকিউট সংকট কেটে গেল, তারপর এই আইনটা রাখতে হলো কেন? আপনি এটা দিয়ে আনসলিসিটেড যে কারোর সাথে বসে যে কোনো রকম চুক্তি করে ফেলতে পারেন, সেই পাওয়ারটা আজও কেন লাগছে? আমরা তো এখন একটা সংকটে নাই। প্রধানমন্ত্রী বলছেন 30,000 মেগাওয়াট, এবং এটাও একটা খুব ভয়ঙ্কর কথা। আমাদের পিক সময়ের সবচেয়ে বেশি যে চাহিদা 12-13,000 মেগাওয়াট, প্রধানমন্ত্রীর বক্তব্য যদি 30 হয়, সেটা দ্বিগুণেরও বেশি কেন করেছেন? আমাদেরকে ডোবাচ্ছে তো এইসব বিদ্যুৎ কেন্দ্র, আমরা জানি তো এটা, এই ক্যাপাসিটি চার্জের নামে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছি, আমরা জানি এগুলো সব, এবং উনি সেটা খুব গর্ব করে বলছেন। অথচ এটাই আমাদেরকে ডোবাচ্ছে। একটা দেশের পিক সময়ের সর্বোচ্চ চাহিদার 20-25% বেশি বিদ্যুৎ লাগে, কারণ মাঝে মাঝে কোনো বিদ্যুৎ কেন্দ্র ফল করে, কোনো বিদ্যুৎ কেন্দ্র ওভারহলিং এর জন্য বন্ধ রাখে। সো আপনি যদি 13,000 মেগাওয়াট ধরেন, 14,000 মেগাওয়াটও ধরেন, তাহলে আপনি খেয়াল করেন 17-18,000 মেগাওয়াট ইজ মোর দেন এনাফ। আপনি 30,000 মেগাওয়াট কেন করছেন? কারণ আমরা জানি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সব অলিগার্কদেরকে দেওয়া হয়েছে, তারা এখান থেকে টাকা তোলে, সেই টাকা আবার বাটোয়ারা হয়। লোডশেডিং নিয়ে বলছেন, লোডশেডিং আমি বলে দিয়েছি আমার গ্রামে লোডশেডিং যেন না দেয়। গুলশান, বনানী, বাড়িধারা এসব বড় লোকদের এলাকায় 2,000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদের মনে করিয়ে দিতে হবে, এখন এয়ার কন্ডিশন, গাড়ি, লিফট ইত্যাদি আরাম আয়েসটা এটা যে আসমান থেকে পড়েনি, এটা আমাদের করা, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য অন্তত লোডশেডিং বিত্তশালীদের দিতে হবে, এই ব্যবস্থাটা আমরা করব। মানে একটা কথা খুব জরুরি। প্রথম কথাটা হচ্ছে, মানে
গ্রামে লোডশেডিং না দিতে, গ্রামে কোনো বিদ্যুৎ থাকে না দীর্ঘদিন থেকে। আমরা পত্রপত্রিকার যদি নিউজ দেখতে থাকি প্রচুর, যা সার্চ করলে আমরা পেয়ে যাবো একটার পর একটা মূলধারার পত্রিকার নিউজ যে গ্রামে তীব্র লোডশেডিংয়ে ভুগছে। আমরা এই কথা তো অনেক আগে আমি আলোচনা করেছি যে ঢাকাকে বিদ্যুৎ দিয়ে একটু শান্ত রাখার চেষ্টা করছে, কারণ সরকারের ধারণা ঢাকায় একটা অস্থিরতা হলে তার ক্ষমতার খুঁটি নড়ে যেতে পারে, ক্ষমতার ভিত্তি নড়ে যেতে পারে, গ্রাম বা ঢাকার বাইরে হলে তেমন সমস্যা হবে না। কিন্তু এই যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে স্মরণ করিয়ে দেয়, এই কথা উনি প্রায়ই বলেন, আরও অন্যান্য সংবাদ সম্মেলনে অনেক সময় কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে বড় লোকের এলাকায় কেন করতে হবে? বড় লোকরা তাদের বিদ্যুৎ দিয়ে এটা সেটা করে তারা বিল দেয়, এবং বাংলাদেশে এখন বিদ্যুতের বিল স্ল্যাব ইনকাম ট্যাক্সের মতো, আপনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন একটা পর্যায়ে প্রতি ইউনিটের মূল্য বেসিক ইউনিটের তুলনায় অনেক বেড়ে যায়। সুতরাং যিনি অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, যিনি অনেক এসি, অনেক অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইউজ করেন, বিরাট আলো ঝলমলে বাড়ি ব্যবহার করেন, তিনি বিরাট অ্যামাউন্টের বিদ্যুৎ বিলও দেন, বিদ্যুৎ বিল দিয়ে তিনি সেটা করেন। স্মরণ করিয়ে দেয়া কেন? আর 2 নম্বর কথাটা হচ্ছে এই যাবতীয় যত বিএনপি যখন তার সময় বিদ্যুৎ ঠিকঠাক মতো করেন, ওটা তার ব্যর্থতা। কিন্তু আমি প্রায় বলি যে একটা সরকারের যে কাজগুলো করার কথা, সেই কাজগুলো করা যদি সুষ্ঠুভাবে করে, আমি বিদ্যুতের সরকার সুষ্ঠু কিছু করে নাই, আমি আসবো সেই জায়গায়, যদি সুষ্ঠুভাবেও করে সেটার জন্য ক্রেডিট ক্লেম করার কিছু নেই। আই এম সরি, এই জন্য একটা সরকার থাকে। একটা সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স তোলে, আমাদের কাছ থেকে ডিরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স তোলে, টাকা করে, সেই টাকা দিয়ে বেতন দেয়, এত বড় সরকার খুশি আমরা, তাতেও হয় না, ঘাটতি হয়, আমাদের নামে আমাদের মাথা পিছু ঋণ নেওয়া হয়, বিদেশি ঋণ নেওয়া হয়, আমাদের প্রজন্মের পর প্রজন্মের নামে সেগুলো শোধ করতে হবে। সেগুলো করে আপনি বেতন দেন এবং উন্নয়ন করেন, এর মধ্যে বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন থেকে সবকিছু আছে, এই সার্ভিস দেন। তো এই টাকা দিয়ে করে এতটা বিদ্রুপ আমরা আসলে প্রাপ্য নই। জনগণের টাকায় যা হয়েছে এটা সহিভাবে হলেও আসলে এরকম হওয়ার কথা ছিল না, বাট উনি এটা করেন। বিএনপির সময় যা হয়নি সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কোনো সরকার তার যে কাজটা করার কথা ছিল সেটা করতে না পারা সমালোচনার ব্যাপার, কিন্তু সরকার যে কারণে আছে সেই কারণের ক্রেডিট ক্লেম করার তো আসলে কিছু দেখি না। আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যখন তাদের সংবাদ প্রকাশ নিয়ে খুব তীব্র প্রতিবাদ করেছে, তার মধ্যে তারা কি করে, চোর পুলিশ ধরে, চোর ডাকাত ধরে, জঙ্গি ধরে, এগুলো বয়ান করছে। তো আমরা পুলিশ রাখি কেন আসলে এত টাকা পয়সা দিয়ে, এত সুযোগ সুবিধা দিয়ে, এত ঘুষ টুস দিয়ে? ঠিক একইভাবে এর মধ্যে সরকারের ক্রেডিট নেওয়ার কিছু নেই, বরং আমরা এই অভিযোগ সিরিয়াসলি করি, এই যে আমাদের সংকট ছিল সেই সংকটকে পুঁজি করে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদ্যুতের বিল বাড়তে গেল, এবং তারপরও এত টাকায় বিদ্যুৎ কেনা হলো, অলিগারদেরকে এত টাকা দেওয়া হলো, শেষ পর্যন্ত প্রচুর ভর্তুকিও দিতে হলো। আমাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ হলো, সেটার চেয়ে বড় কথা হচ্ছে ভর্তুকিও দিতে হচ্ছে। সেই ভর্তুকিও আপনার আমার টাকা। প্রতি বছর যে পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয় শুধুমাত্র অলিগারদেরকে দেওয়ার জন্য, সে টাকায় বহু কিছু হয়ে যেতে পারতো আমাদের। সুতরাং দিনের শেষে এই একটা সেক্টর খুব ক্লিয়ারলি আমাদের সামনে দেখিয়ে দেয় যে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ধ্বংস করে ফেলেছে এই একটা সেক্টর। দিন শেষে সব শেষ হলো, কিন্তু আমরা এখন বিদ্যুৎও পাই না, তাই না? চারদিকে লোডশেডিং হচ্ছে, চলছে। ঢাকায় তুলনামূলকভাবে একটু স্বস্তিমূলক অবস্থা আছে, কিন্তু চারদিকের অবস্থা ডিজাস্টারাস, এবং এটা একটা চরম বেইনসাফি ঢাকার বাইরের বা গ্রামের মানুষের জন্য। আগেও এটা নিয়ে এক্সক্লুসিভলি ভিডিও করেছিলাম, আজ আবার একটু বলে রাখলাম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।